কাল সন্ধ্যা বা বৃহস্পতিবার জাতীয় নির্বাচনের তফসিল। প্রধান বিচারপতির সঙ্গে দেখা করতে সুপ্রিম কোর্টে সিইসি সহ কমিশনাররা। নির্বাচন আয়োজনের ম্যান্ডেট না থাকলে অন্তর্বর্তী সরকার কোন লক্ষ্যে কাজ করছে প্রশ্ন রিজভির। ভোটের পরও ষড়যন্ত্রের সংখ্যা বিএনপির। আব্দুল্লাহর সাক্ষ্য, ৩ গণমাধ্যমের বিরুদ্ধে ভিলেন বানানোর অভিযোগ। গুমের মামলায় ৩ সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির। শত বছরেও বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন না হয় প্রধান উপদেষ্টার দুঃখ প্রকাশ। 4 নারী পেলেন এবারের রোকেয়া পদক। কোনো সমাধান ছাড়াই এনইআইআর চালু নিয়ে বিটিআরসির সাথে মুঠোফোন ব্যবসায়ীদের বৈঠক শেষ। কাল অর্থ মন্ত্রণালয় এনবিআরের সঙ্গে আবারও আলোচনা। রাজধানীতে একের পর এক খুনের ঘটনায় বাড়ছে আতঙ্ক। বিচারহীনতাই মূল কারণ বলছেন অপরাধ বিশেষজ্ঞরা। পরিস্থিতি জটিল হওয়ার শঙ্কা। স্বাগত এখন দুপুরে। পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি শামীমা শাম্মী এবং আমি উজ্জ্বল হাফিজ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার জন্য প্রধান নির্বাচন কমিশনারের ভাষণ চূড়ান্ত করেছে কমিশন। আগামীকাল রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ শেষে সন্ধ্যায় কিংবা পরদিন বৃহস্পতিবার তফসিল ঘোষণা করবে ইসি। আবার গোয়ের ইসি সচিবালয় থেকে এ বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত আছেন মিয়া আমিরুল। আমিরুল, জানাবেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার বিষয়ে সবশেষ কী তথ্য রয়েছে? উজ্জ্বল, আপনার যে প্রশ্নটি সেটিও কিন্তু আমরা করেছিলাম নির্বাচন কমিশনার আব্দুর রহমান আল মাসুদ। তার সাথে আমাদের কিছুক্ষণ আগে কথা হয়েছিল। তিনি যেমনটি জানিয়েছেন যে আগামীকাল রাষ্ট্রপতির সাথে দেখা করার পরবর্তীতে মূলত তফসিল চূড়ান্ত করা হবে তথা ভাষণ দেওয়া হবে এবং অথবা কিংবা পরদিন বৃহস্পতিবার সেটি হতে পারে। এবং একই সাথে আমরা জানতে চেয়েছিলাম কিংবা বিভিন্ন দপ্তর ঘুরে জানার চেষ্টা করছিলাম যে মূলত তফসিলের মধ্যে কী কী বিষয় গুরুত্ব আরোপ করা হতে পারে, যদিও সেটি প্রধান নির্বাচন কমিশনার আনুষ্ঠানিকভাবে জানাবেন। তবে আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো জানতে পেরেছি সেটি হচ্ছে মূলত যে এখানে যেহেতু 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী এবার নির্বাচন, সেটি ঘিরে একটি আলাপ আলোচনা কিংবা জোর দেওয়ার একটি বিষয় থাকবে এবং একই সাথে রাজনৈতিক দলের যে অংশগ্রহণ সেটি নিশ্চয় থাকবে। কেননা আগেরকার সময় চেয়ে বর্তমান সময়ে কিন্তু রাজনীতির যে গতিবিধি কিংবা রাজনীতির মাঠ সেটি কিন্তু অন্যরকম একটি আবহ বিরাজ করছে। সেটি অবশ্যই এখানে তফসিলের ভাষণে গুরুত্ব পাবে এবং একই সাথে আমরা যেমনটি জানতে পেরেছি যে যেহেতু বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি একটি বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে, বিভিন্ন মহলে এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে এবং ভোট সুষ্ঠু হবে কি হবে না এটিও কিন্তু একটি ব্যাপার বলা হচ্ছে যে আইনশৃঙ্খলা পরিস্থিতিকে কেন্দ্র করে কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতিকে উল্লেখ করে নানা মহলে সেটিও নিশ্চয় থাকবে। এবং একই সাথে আমরা প্রধান নির্বাচন কমিশনারকে কিছুক্ষণ আগে দেখেছিলাম তিনি ইসি ভবন থেকে মূলত প্রধান বিচারপতির সাথে দেখা করতে গিয়েছেন। যেটি কথা রয়েছে যে যেহেতু সীমানা জটিলতা কিংবা একই সাথে বেশ কয়েকটি রাজনৈতিক দলের নিবন্ধন সংক্রান্ত ব্যাপার রয়েছে, হয়তোবা তিনি প্রধান বিচারপতিকে সেই বিষয়গুলো নিয়ে বলবেন যেন সেটি দ্রুত সময়ের মধ্যে নিষ্পত্তি হয়। এবং একই সাথে আপনি জেনে থাকবেন যেহেতু তফসিল পরবর্তী সময়ে যে বিভিন্ন প্রার্থী থাকে সেই প্রার্থীদের যে নিবন্ধন কিংবা সেই প্রার্থীদের যে মনোনয়ন সেটি দাখিল কিংবা এটি বাতিল ঘিরে কিন্তু অন্যরকম একটি ব্যাপার থাকে, বিভিন্ন ধরনের আপিল শুনানি হয়। সেই বিষয় মূলত প্রধান নির্বাচন কমিশনার হয়তোবা তিনি প্রধান বিচারপতিকে বিভিন্ন বিষয় বলবেন যেন সেটি দ্রুত সময়ের মধ্যে দেখভাল করা হয়। কেননা আপনি জেনে থাকবেন এবারের তফসিল বলা হচ্ছে যে ভোটের জন্য 7 দিন হাতে রেখে তফসিল দেওয়া হবে। আমরা যেমনটি লক্ষ্য করছি কিংবা বিভিন্ন সময় দেখেছি ইসির গতিবিধি কিংবা কার্যক্রম কিংবা কার্যসূচি সেটির মধ্যে যেটি বলা হচ্ছে যে সেটি হয়তো বা ফেব্রুয়ারির 8 কিংবা 12 তারিখ হতে পারে। তবে সেটি চূড়ান্ত প্রধান নির্বাচন কমিশনের বক্তব্যের মধ্য দিয়ে জানতে পারবো। তবে আমরা এখন পর্যন্ত যে বিষয়গুলো জানতে পেরেছি, আমি সকালে সেই যে ইসি সিনিয়র সচিব রয়েছেন তার সাথে কথা বলেছিলাম এবং একই সাথে বেশ কয়েকজন নির্বাচন কমিশনারের সাথে আমাদের কথা হয়েছে, আমি পার্সোনালি কথা বলেছিলাম। যেমনটি জানা গিয়েছে যে তফসিলের জন্য কমিশন পুরোপুরি প্রস্তুত রয়েছে এবং যে বাংলাদেশ টেলিভিশন এবং বেতারকে মূলত কমিশন আগামীকাল বিকেল নাগাদ আমন্ত্রণ জানিয়েছে। একজন কমিশনার আমাকে সেই বিষয়টি নিশ্চিত করেছেন যে আগামীকাল বিকেল 4টায় নাগাদ সেটি হতে পারে। এবং যেহেতু বলা চলে
বেশিরভাগ সময় এমনটি হয়েছে যে ভাষণ রেকর্ডের পরবর্তীতে সেটি হতে পারে। বলা চলে সব মিলিয়ে আগামীকাল সন্ধ্যা ৭টায় হয়তোবা জাতির উদ্দেশ্যে প্রধান নির্বাচন কমিশনার তফসিল ঘোষণা করবেন, অথবা এর পরদিন হতে পারে। উজ্জ্বল, আমার কাছে এই ছিল এখনকার সবশেষ। নির্বাচনের তফসিল নিয়ে ইসি সচিবালয় থেকে বিস্তারিত জানাচ্ছিলেন মিয়া আমিরুল। জানাবো পরবর্তী খবর। জাতীয় নির্বাচন সামনে রেখে প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে এসেছেন সিইসি সহ অন্যান্য কমিশনাররা। এ নিয়ে আরও খবর জানাতে সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আজহার লিমন। লিমন, জানাবেন প্রধান বিচারপতির সঙ্গে ইসির বৈঠকে কোন বিষয়গুলো প্রাধান্য পেয়েছে? দুইটা দিক আছে সামনে এখানে। প্রথমত যে এই ধরনের বৈঠক তফসিল ঘোষণার আগে সিইসি এবং যিনি প্রধান নির্বাচন সিইসি এবং প্রধান বিচারপতির সঙ্গে এটি যেমন নতুন নয়, আবার খুব পুরনোও নয়। যেমন বলতে পারি যে গেল যে 2024-এর যে নির্বাচন, সেই বিতর্কিত নির্বাচনটির আগেও সেই 2023 সালের নভেম্বরের 15 তারিখে তফসিল ঘোষণা হয়েছিল। নির্বাচনটি হয়েছিল 2024-এর জানুয়ারিতে, কিন্তু 1 নভেম্বর কিন্তু তৎকালীন যিনি প্রধান নির্বাচন কমিশনার, আরও কয়েকজন নির্বাচন কমিশনারকে নিয়ে তৎকালীন যিনি প্রধান বিচারপতি ওবায়দুল হাসান, ওনার সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন। সেই ক্ষেত্রে বলা যায় যে এটি সেই রেওয়াজ অনুসারে এটি ওই রকমই একটা বৈঠক। কারণ জানেন যে তফসিলের সামগ্রিক যে প্রস্তুতি সেটি কিন্তু হয়ে গেছে, এবং বলা যায় যে নির্বাচনের তারিখ রেখায় প্রবেশ করছে দেশ, সবকিছুই প্রস্তুত। ভোটের ট্রেনের ইঞ্জিন চালু আছে, যে কোনো মুহূর্তে হয়তো যাত্রা। তো এই জায়গায় আরেকটা দিক এখানে আলোচনা হচ্ছে, সেটি হলো একটা কমিটি আছে, বিশেষ করে যারা সহকারী জজ বিভিন্ন জেলায় দায়িত্ব পালন করেন, নির্বাচনের পূর্বে এবং নির্বাচনের পরে নির্বাচনকালীন সময়ে ওই কমিটিতে ওই সমস্ত জজরা দায়িত্ব পালন করেন। ওই কমিটিটার নাম হলো ইলেকটোরাল ইনকোয়ারি কমিটি বা নির্বাচনী অনুসন্ধানী কমিটি। এটার মূল উদ্দেশ্য হলো নির্বাচনকালীন সময়ের যে সমস্ত অপরাধ নির্বাচন পূর্ব সময় এবং পরবর্তী সময়ে, সেগুলো যাতে তাৎক্ষণিক একটা শাস্তি এবং জবাবদিহিতা বা সেগুলো যাতে প্রতিরোধ করা যায়, ওই কমিটির এরকম একটা দায়িত্ব, যেটি পর্যবেক্ষণের দায়িত্ব থাকে। তো ওই কমিটির ব্যাপারেও কথা হতে পারে, যেটি আমরা জানতে পেরেছি। সামনে বলতে পারি যে কিছুক্ষণ আগে এই প্রধান নির্বাচন কমিশনার এখানে উপস্থিত হয়েছেন, মোটামুটি বেলা 2টার আগেই, এবং কিছুক্ষণ আগে প্রধান বিচারপতির খাস কামরায় তাদের এই বৈঠকটি শুরু হয়েছে। এই বৈঠকটি শেষ যখন হবে তখন হয়তো বের হয়ে প্রধান নির্বাচন কমিশনার যখন গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন, তখন আরো বিস্তারিত আপনাকে জানাতে পারবো সামনে। সুপ্রিম কোর্ট থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী আজহার লিমন। বর্তমান সরকারের নির্বাচন নিয়ে কোনো ম্যান্ডেট না থাকলে তারা কোন ম্যান্ডেটের অধীনে কাজ করছে, এমন প্রশ্ন তুলেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্যদিকে দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, বাংলাদেশের ইতিবাচক পরিবর্তনের অধিকাংশ এসেছে বিএনপির হাত ধরে। রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত বিএনপির দেশ গড়ার পরিকল্পনা শিরোনামে আলোচনা সভায় এসব কথা বলেন দলটির 2 সিনিয়র নেতা। সভায় উপস্থিত হয়ে রুহুল কবির রিজভী আরও বলেন, বিএনপি পারবে দুর্নীতিমুক্ত সরকার গঠন করে জনগণকে ভোগান্তি থেকে মুক্তি দিতে। এ সময় জনগণের প্রতি বিএনপির অঙ্গীকার ফাঁপা নয় বলেও দাবি করেন তিনি। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান শঙ্কা প্রকাশ করে বলেন, নির্বাচনে আসন কম পেলে কেউ ষড়যন্ত্রের আশ্রয় নিতে পারে, তবে জনগণ তা মেনে নেবে না। তিনি আরও বলেন, আগামী নির্বাচনে অংশগ্রহণকারীদের মধ্যে একমাত্র বিএনপির সরকার পরিচালনার অভিজ্ঞতা রয়েছে। 15 বছর ধরে সিন্দাবাদের দৈত্যের মতো ঘাড়ে চেপে বসা একটা নিপীড়নকারী, একটা খুনি, একটা ফ্যাসিবাদী সরকারকে উৎখাত করেছে। কোন ষড়যন্ত্র এই জনগণকে পরাজিত করতে পারেনি এবং পারবে না ইনশাআল্লাহ। আর যাতে না পারে সেই জন্য জনগণকে সংগঠিত করার দায়িত্ব আমার, আপনার, আমাদেরকে জনগণ ম্যান্ডেট দেয়নি। তো আপনার বিবেক নাই, আপনার কিসের জন্য আপনার ক্ষমতা এসছেন?
ম্যান্ডেট ছাড়া শেখ হাসিনা দিনের পর দিন, বছরের পর বছর আপনার একতরফা নির্বাচন করেছে, দিনের ভোট রাত্রে করেছে। ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বাধীন সরকার তারা গণতন্ত্রকে আরো শক্তিশালী করবে, অবাধ সুষ্ঠু নির্বাচনকে নিশ্চিত করবে। এই সমস্ত প্রত্যয়গুলি সামনে রেখেই সমস্ত গণতান্ত্রিক দলগুলো আপনাদেরকে সমর্থন করেছে। কিন্তু আপনার ভেতরে যদি থাকে ভিন্ন কিছু নকশা, ভিন্ন কিছু ডিজাইন, তাহলে তো জনগণ ছেড়ে দেবে না। নির্বাচনে যারা কালো টাকা ছড়াবে এবং চাঁদাবাজিতে জড়িত তাদেরকে ভোটের মাঠে প্রত্যাখ্যানের আহ্বান জানিয়েছেন দুদক চেয়ারম্যান। বলেন, দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে জনগণকেও সচেতন হতে হবে। শিল্পকলা একাডেমিতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের আয়োজনে অর্থ উপদেষ্টা বলেন, দুর্নীতিবাজ ও অর্থ পাচারকারীদের শুধু কারাগারে রাখলেই হবে না, তাদেরকে সামাজিকভাবে প্রতিহত করতে হবে। আরও জানাচ্ছেন নাজমুস সাকিব। 2009 থেকে 2023 সালের মধ্যে বাংলাদেশ থেকে 23,400 কোটি ডলার বা 28,61,000 কোটি টাকা পাচার হয়েছে প্রতি বছর গড়ে, যার পরিমাণ দাঁড়ায় 1,80,000 কোটি টাকা। এ তথ্য প্রকাশ করেছে জাতীয় শ্বেতপত্র প্রণয়ন কমিটি। আমাদের রন্ধ্রে রন্ধ্রে যে দুর্নীতি, তবে জুলাই অভ্যুত্থান পরবর্তী যার লাগাম টেনে ধরতে নানা পরিকল্পনা নিয়ে এগুচ্ছে সরকারের বিভিন্ন সংস্থা। এমন প্রেক্ষাপটে দুদক পালন করছে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস। শিল্পকলা একাডেমিতে আলোচনা সভায় দুদক চেয়ারম্যান বলেন, বিভিন্ন সময়ে পাচার হওয়া অর্থ ফেরাতে সংশ্লিষ্ট দেশের হাই কমিশনগুলোতে দুদক কর্মকর্তা নিয়োগ দেওয়া প্রয়োজন। এতে বিপুল পরিমাণ অর্থ ফিরিয়ে আনা সম্ভব হবে। যেসব দেশে আমাদের টাকা চলে গেছে, এই গত 15 বছরের টাকা, এই অর্থটাকে ওখানে আমাদের লোকেট করা আমাদের যেমন কষ্টকর, ওখানে কাজ করার মতো আমাদের লোক নাই। আমাদের একটা প্রস্তাব থাকবে, আমাদের প্রধান এই ডেস্টিনেশনগুলিতে দুর্নীতি দমন কমিশন থেকে আমরা একজন করে ফার্স্ট সেক্রেটারি মর্যাদার একজন কাউকে পাঠাতে চাই। আলোচনায় উঠে আসে সমাজের রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি চিত্র। দুদক চেয়ারম্যান আরো বলেন, নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি ও দুর্নীতিবাজদের লাগাম টেনে ধরতে সচেতন হতে হবে সাধারণ জনগণকেও। আহ্বান জানান, বিগত সরকারের দুর্নীতিবাজদের পালিয়ে যাওয়ার ক্ষেত্রে যারা সহযোগিতা করেছে ও চাঁদাবাজি করছে তাদের ভোট না দেওয়ার। নির্বাচন যখন হয় তখন কালো টাকার ছড়াছড়ি, এটা অস্বীকার করা বোধহয় ঠিক হবে না। হয় আমরা যারা নির্বাচন প্রার্থী, নির্বাচন কমিশন তাদের কাছ থেকে সম্পদ বিবরণী নিয়ে থাকে। এই সম্পদ বিবরণীর মধ্যে অনেক ফাঁকফোকর থেকে থাকে। যারা অপরাধী, গত 15 বছরের অপরাধী, তারা যখন পালিয়ে যাচ্ছেন, পালিয়ে যাওয়ার সময় আমাদের রাজনৈতিক এলিটরা তার সাথে যুক্ত, তারা তাদের সীমান্ত পার করে দিয়েছেন এবং বিনিময়ে কোটি কোটি টাকা নিয়েছেন। এটা আমার মনে হয় প্রকাশ্যে বলার সময় এসছে। এ ধরনের লোককে আপনারা নির্বাচিত করবেন কিনা সেই চিন্তা আপনাদের করতে হবে। আলোচনা সভায় অর্থ উপদেষ্টা বলেন, রাজনীতিবিদরা ঠিক থাকলে সমাজে পচন ধরবে না। যে ভদ্রলোক দুর্নীতি করে তার তো কোনো স্টেক নাই, শাস্তি তো হয় না, সামাজিক দিক থেকে কোনোভাবে তারা এফেক্টেড হয় না। যথাযথ আইন হতে হবে, আর আইনের প্রয়োগটা এমন কোনো আইন করা উচিত না যেটা আবার ইমপ্লিমেন্ট করা একটু ডিফিকাল্ট। আমাদের দেশে একটা টেন্ডেন্সি থাকে আইন করে ফেলে সব কিছু ঢুকিয়ে দিয়ে আইনের মধ্যে, কিন্তু দেখা যায় যে আইন প্রয়োগ করার ক্ষমতা বা আইন প্রয়োগ করার বিষয়ে আমাদের। আজ আমরা দুর্নীতির বিরুদ্ধে। এর আগে সেগুনবাগিচায় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধনের পর দুর্নীতির বিরুদ্ধে গণসচেতনতায় মানববন্ধন করে সংস্থাটি। অংশ নেয় সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা। নাজমুস সাকিব, এখন, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত। লন্ডন যাত্রায় অনিশ্চয়তা তৈরি হয়, আপাতত ঢাকাতেই চলবে বেগম জিয়ার চিকিৎসা। সোমবার রাতে এফআরকেআর বৈঠক করে মেডিকেল বোর্ড। উপস্থিত ছিলেন ডাক্তার জুবাইদুর রহমান। সবশেষ পরিস্থিতি জানতে আমরা এফআরকেআর হাসপাতালের সামনে থেকে যুক্ত হব সহকর্মী মেহরিন অ্যানির সঙ্গে। অ্যানি, জানাবেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? আমি সকাল থেকে এভারকেয়ার সামনে আছি এবং এখন পর্যন্ত আজকে কোনো ধরনের বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে কোনো ধরনের ব্রিফিং এখন পর্যন্ত করা হয়নি। এবং আপনি জানেন যে বেগম খালেদা জিয়া কিন্তু 23 নভেম্বর থেকে এই এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার শ্বাসকষ্ট শুরু হলে সেদিন থেকে কিন্তু তাকে এই হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় রাখা হয়েছে। আপনি জানেন যে সিসিইউতে স্থানান্তর করার পর থেকে কিন্তু তাকে নানা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে তার রাখা হয়েছে এবং যে তার যে বহুমুখী যেসব জটিলতা রয়েছে শারীরিক, সেই সব জটিলতা কিন্তু একটি জটিলতা কমে গেলে আরেকটি
আরেকটি কিন্তু নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। আপনি জানেন যে তার কিন্তু হৃদরোগ, ডায়াবেটিক্স, এছাড়াও আর্থ্রাইটিস, কিডনি জনিত নানা ধরনের রোগ কিন্তু তার রয়েছে। তো শেষ পর্যন্ত যেটি জানা গিয়েছে যে আপনি বলছিলেন যে গতকাল রাতে কিন্তু একটি মেডিকেল বোর্ডের যে বৈঠক হয়েছে, সেখান থেকে জানা গেছে যে তার যে লিভারের যে সমস্যা রয়েছে সেটি কিন্তু অনেকটা নিয়ন্ত্রণে থাকলেও কিডনিজনিত যে জটিলতা আছে সেটি কিন্তু আবারও বেড়ে গিয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তার বলা চলে যে যদি কিডনি যে জটিলতা রয়েছে এটি যদি স্থিতিশীল না হয় তাহলে কিন্তু তার যে অবস্থার উন্নতি সেটি কিন্তু হওয়াটা অনেকটাই কঠিন হয়ে পড়বে এবং যে কারণে কিন্তু তাকে এই যে বারবার তাকে লন্ডন নেয়ার কথা থাকলেও কিন্তু তাকে নেওয়া যাচ্ছে না, কেননা তার শারীরিক যে সক্ষমতা দেশের বাইরে ফ্লাই করার জন্য সেই সক্ষমতা তার নেই এবং সেটা কিন্তু এখান থেকেও বলা হয়েছে যে দীর্ঘ যে জার্নি করার যে সক্ষমতা, তার শারীরিক যে সক্ষমতা সেটি কিন্তু তার এখন আসেনি, যে কারণে কিন্তু ইতিমধ্যে পঞ্চমবারের মতো তার যে দেশের বাইরে লন্ডন যাত্রা সেটি বিলম্বিত হয়েছে এবং দ্বিতীয় দফায় কিন্তু এই যে এয়ার অ্যাম্বুলেন্স আসার যে ফ্লাইট শিডিউল সেটি বাতিল হয়েছে। আর এখানে এখন পর্যন্ত আসলে বেগম খালেদা জিয়ার আজকের যে শারীরিক অবস্থার যে আপডেট সেটি কিন্তু এখন পর্যন্ত দেওয়া সম্ভব হয়নি এবং আপনি জানেন যে বিকেলে কিন্তু তার যে পুত্রবধূ ডাক্তার জোবাইদা রহমান এভার কেয়ারে আসেন এবং এখন পর্যন্ত তিনি এসে পৌঁছেনি, তবে আসলে হয়তো বা তখন যদি কোনো ধরনের ব্রিফিং হয় তারপরে আপনাকে আসলে আজকের যে বেগম যে শারীরিক অবস্থার যে আপডেট সেটি জানাতে পারবো। সামনে এভার কেয়ার হাসপাতালের সামনে থেকে যুক্ত হয়েছিলেন মেহেরিন অ্যানি। শত বছরেও বেগম রোকেয়ার স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে আদর্শে তিনি নারীদের এগিয়ে নিতে চেয়েছিলেন পদকপ্রাপ্তরা সেই পথেই দেশকে এগিয়ে নিয়ে যাবে। বেগম রোকেয়া দিবসে নারী অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখায় 4 নারীর হাতে বেগম রোকেয়া পদক তুলে দেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন তানজিলা খান মিম। নারী শিক্ষা, অধিকার, সামাজিক মুক্তি ও সচেতনতার পথিকৃৎ বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তিনি বাংলার নারী জাগরণের অগ্রদূত। আজকের সমাজে এগিয়ে যাওয়া নারীদের প্রতিচ্ছবি ও বহু নারীর অনুপ্রেরণার শক্তি তিনি। মহিষী নারীর জন্ম ও মৃত্যুদিন উপলক্ষে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হল রোকেয়া পদক প্রদান অনুষ্ঠান 2025। অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন শারমিন এস মুর্শিদ ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এবছর দেশের নারী অগ্রযাত্রায় অসামান্য অবদান রাখায় 4 নারীকে রোকেয়া পদক দেওয়া হয়। পদকপ্রাপ্তরা হলেন নারী শিক্ষা গবেষণা শ্রেণীতে রুবানা রাকিব, নারী অধিকার শ্রেণীতে কল্পনা আক্তার, মানবাধিকার শ্রেণীতে নাবিলা ইদ্রিস এবং নারী জাগরণ ক্রীড়া শ্রেণীতে ঋতুপর্ণা চাকমা। নারী শিক্ষা গবেষণার মতো এই মহৎ ক্ষেত্রে যে একটু স্বীকৃতি পেলাম তার জন্য এই রোকেয়া পদক 2025 তার জন্য আমি গভীরভাবে সম্মানিত বোধ করছি, অনুপ্রাণিত বোধ করছি যে নারীদের কালেকটিভ পুশব্যাক ছাড়া গুম বাংলাদেশে এরাডিকেশন সম্ভব না। পদকপ্রাপ্তদের হাতে সম্মাননা তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, পদক পাওয়াদের মধ্য দিয়েই জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। এদের মাধ্যমে এই নতুন বাংলাদেশের যাত্রা শুরু। তারা শুধু নারীদের নয়, সবাইকে উজ্জীবিত করবে। আমরা 100 বছর পরেও আরেকজন রোকেয়া সৃষ্টি করতে পারি নাই, এটা আমাদের দুর্ভাগ্য। আজকে তার জন্ম উপলক্ষে যে আয়োজন, সেটা শুধু তাকে স্মরণ করার জন্য না, আমাদের ব্যর্থতাগুলো খুঁজে বার করার জন্য। বেগম রোকেয়া সমাজ বিনির্মাণের পাথেয়, তবে শত বছরেও তার স্বপ্ন বাস্তবায়ন না হওয়ায় দুঃখ প্রকাশ করে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে আদর্শে তিনি নারীদের গড়ে তুলতে চেয়েছিলেন পুরস্কার প্রাপ্তরা সেই পথেই নিয়ে যাবেন। সেই ডাক 100 বছর পরে হলো এখানে যেন শোনা যায়। তানজিলা খান মিম, এখন ঢাকা। জুলাই আগস্টের আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদ হত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2-এ সাক্ষ্য দিয়েছেন হাসনাত আবদুল্লাহ। এদিকে গুমের মামলায় 3 সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। বিস্তারিত জানাতে ট্রাইব্যুনাল থেকে যুক্ত আছেন ইমদাদুল আজাদ। ইমদাদ, জানাবেন আবু সাইদ হত্যা মামলার সাক্ষ্যতে হাসনাত কি বিষয় জানিয়েছেন, আর গুমের মামলায় 3 সেনা কর্তাকে কেন আজ আদালতে হাজির করা হয়েছে? উজ্জ্বল, আবু সাইদ হত্যা মামলায় আজকে যে 22তম সাক্ষী, এই মামলায় আজকে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ
আজকে সাক্ষ্য দিচ্ছেন। তার সাক্ষ্য গ্রহণের প্রথম অংশটি সম্পন্ন হয়েছে। বেলা 2:30টার পরে আবারও তার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। তার জবানবন্দিতে তিনি মূলত আজকে জুলাই আন্দোলনে ঘটে যাওয়া যে অভ্যুত্থানের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপট তিনি বর্ণনা করেছেন। তিনি মোটা দাগে যে বিষয়গুলো বলার চেষ্টা করেছেন, তার প্রথম অংশে তিনি 18ই জুলাই পর্যন্ত আন্দোলনের যে প্রেক্ষাপট সেটি তিনি এ পর্যন্ত তুলে ধরেছেন। তিনি তার জবানবন্দিতে বলেছেন যে রাষ্ট্রীয় বাহিনীগুলো, তৎকালীন সরকারের যে গোয়েন্দা সংস্থাগুলো ছিল সেগুলো মূলত সবকিছুই নিয়ন্ত্রণ করত। তারা শেখ হাসিনা কর্তৃত্ববাদী হয়ে উঠেছিল। মিডিয়া, ব্যুরোক্রেসি বা আমলা এবং বিচার ব্যবস্থা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন। এই বিশেষ করে তিনি বলেছেন যে মেধার ভিত্তিতে নিয়োগ, এই বিষয়টাকে আরও দীর্ঘায়িত করার জন্য বিচার ব্যবস্থাকে ব্যবহার করা হয়েছিল। তিনি সেখানে প্রশ্ন তুলেছেন যে বিশেষ করে 15ই জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগ যে সাধারণ শিক্ষার্থীদের উপর যে নির্যাতন চালায়, যে হামলা চালায়, সেই বিষয়টি তিনি তুলে ধরেছেন। 18 জুলাই পর্যন্ত সাক্ষ্য দিয়েছেন এবং 17ই জুলাই এই যেসব আন্দোলনে শিক্ষার্থীরা নিহত হয়েছিল তাদের একটি গায়েবানা জানাজা ছিল বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে। সেই গায়েবানা জানাজা বন্ধ করার জন্য আইনশৃঙ্খলা বাহিনী তৎকালীন চাপ প্রয়োগ করেছিলেন, সেটি তিনি তুলে ধরেছেন। এবং সেদিন রাতেই, অর্থাৎ 17 জুলাই রাতে হাসনাত আবদুল্লাহ এবং সার্জিস আলমকে তৎকালীন গোয়েন্দা সংস্থার লোকজন তুলে নিয়ে যায় এবং তাদেরকে তৎকালীন সরকারের 3 জন মন্ত্রীর সাথে বৈঠক করতে চাপ প্রয়োগ করেন। তবে সেই চাপ তারা সেদিন শোনেনি। পরের দিন 18 জুলাই তাদেরকে জোরপূর্বক তার সাথে মিটিং করতে বাধ্য করেন মন্ত্রীদের সাথে। উজ্জ্বল, এই ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে আমার কাছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে যুক্ত ছিলেন ইমদাদুল আজাদ। এনইআইআর চালু নিয়ে বিটিআরসির সাথে মোবাইল ফোন ব্যবসায়ীদের বৈঠকে আসেনি কোনো সমাধান। আগামীকাল অর্থ মন্ত্রণালয় ও এনবিআর এর সঙ্গে আবারও বৈঠক হওয়ার কথা রয়েছে। এ নিয়ে সবশেষ খবর জানাতে যুক্ত হচ্ছেন সুলতানা স্বর্ণা। স্বর্ণা, জানাবেন মোবাইল ফোন ব্যবসায়ীদের দাবির পরিপ্রেক্ষিতে বিটিআরসির পক্ষ থেকে বৈঠকে কি বলা হয়েছে? শাম্মী, প্রথমত আজ মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের প্রতিনিধি দলের সাথে বিটিআরসির ডিজির বৈঠক হয়েছে এবং ঘণ্টাব্যাপী এই বৈঠকে কিন্তু আমরা কয়েকটি তার বৈঠক শেষে কিন্তু যখন আমাদের সাথে কথা বলেছে সভাপতিদের সাথে, তখন কিন্তু তিনি সাংবাদিকদের জানান যে আজ মূল বিষয় কিন্তু দুটি ছিল। প্রথমত, যে সকল ব্যবহারকৃত অর্থাৎ বিদেশে ব্যবহারকৃত মোবাইল হ্যান্ডসেট, সেগুলো কিছুটা ফ্ল্যাগশিপ যে হ্যান্ডসেটগুলো রয়েছে সেগুলো যেগুলো বাংলাদেশে আসে সেগুলোকে যেন অনিবন্ধিত হিসেবে গণ্য করা না হয়, সেটি প্রথমত। এবং দ্বিতীয়ত, অন্য যে স্টকে যে মোবাইল ফোনগুলো রয়েছে, অর্থাৎ বর্তমানে বাংলাদেশের বাজারে কিন্তু যে মোবাইল কোম্পানি বা মোবাইল ব্যবসায়ীরা আছেন তাদের হাতে কয়েক হাজার কোটি টাকার মোবাইল হ্যান্ডসেট মজুত করা আছে কিংবা আসছে। এই সকল হ্যান্ডসেটকে যেন কোনোভাবেই অনিবন্ধিত ঘোষণা করে বাতিল করে না দেওয়া হয়, এই দুটি প্রতিপাদ্য নিয়েই কিন্তু বিজনেস কমিউনিটির যে সভাপতিরা রয়েছেন, যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা কিন্তু বৈঠক করেছেন ডিজির সাথে। তবে সেক্ষেত্রে দুটি জিনিস তারা আমাদেরকে জানিয়েছেন। প্রথমত, বৈঠকে কিন্তু তেমন ফলপ্রসূ কোনো মন্তব্য তারা পাননি এবং তার পাশাপাশি তাদেরকে তেমন কোনো আশ্বাসও দেওয়া হয়নি এ ধরনের জিনিস নিয়ে। এবং তার পাশাপাশি আপনি যেটি জানাচ্ছিলেন যে আগামীকাল বৈঠকের কথা, সেটি জানিয়ে রাখি যে আগামীকাল শুধুমাত্র অর্থ মন্ত্রণালয় এবং এনবিআর এবং বিটিআরসি এই ত্রিপক্ষীয় কিন্তু সচিবালয়ে একটি বৈঠক হবে। ততক্ষণ পর্যন্ত মোবাইল ব্যবসায়ীদের ধৈর্য ধারণ করার কিন্তু আহ্বান জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তবে তাদের যে বন্ধ রাখার, অর্থাৎ মোবাইল ফোনের যে দোকানগুলো বন্ধ রাখার যে প্রক্রিয়া রয়েছে সেইটি কিন্তু চলমান থাকবে বলে জানানো হয়েছে। সামনে আগারগাঁও থেকে যুক্ত হয়েছিলেন সুলতানা স্বর্ণা। অভ্যন্তরীণ আয় বাড়াতে ভ্যাট ও আয়কর আদায়ে স্বচ্ছতার উপর জোর দিচ্ছে সরকার। বিশেষ করে ভ্যাট ব্যবস্থা সহজ করতে বিভিন্ন হারের পরিবর্তে সিঙ্গেল রেট চালুর চেষ্টা চলছে বলেও জানান এনবিআর চেয়ারম্যান। অটোমেটেড চালানের মাধ্যমে করদাতারা আয়কর জমা দিচ্ছেন, যদিও আদায় ও জমার মধ্যে কোনো ফারাক নেই বলে জানান তিনি। সুলতানা স্বর্ণার প্রতিবেদন। গত বছরের মে মাসে দেশে ভ্যাট নিবন্ধনকারী প্রতিষ্ঠানের সংখ্যা 5 লাখ ছাড়ায়, যদিও এদের মধ্যে সব প্রতিষ্ঠান রিটার্ন দেয় না। আবার সারা দেশে যত ব্যবসা প্রতিষ্ঠান ভ্যাটের আওতায় আছে তার মধ্যে 60% ঢাকা ও এর আশেপাশের এলাকায়। এরপরই আছে চট্টগ্রাম। সরকার দীর্ঘদিন ধরেই ভ্যাটের আওতা বাড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এমন অবস্থায়
সময় মতো নিবন্ধন নেব, সঠিকভাবে ভ্যাট দিব প্রতিপাদ্যে আগামী 10 থেকে 31 ডিসেম্বর পর্যন্ত সারা দেশে বিশেষ নিবন্ধন ক্যাম্পেইন পরিচালনা করবে এনবিআর। এবারের লক্ষ্য 1 লাখ নতুন ভোট নিবন্ধন এবং আগামী 3 বছরের মধ্যে নিবন্ধনকৃত ভ্যাট প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা 40 লাখে উন্নীত করা। মঙ্গলবার ভ্যাট দিবস উপলক্ষে আগারগাঁও এনবিআর ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে চেয়ারম্যান বলেন, ভ্যাটের বিভিন্ন রকম রেট ও ভ্যাট আইন জটিল হওয়ায় কাঙ্ক্ষিত মূসক আদায় সম্ভব হচ্ছে না। তাই ভ্যাট ব্যবস্থা সহজ করতে বিভিন্ন হারের পরিবর্তে সিঙ্গেল রেট চালু করার চেষ্টা চলছে বলেও জানান তিনি। ফার্স্ট কোয়ার্টারে আমাদের 20% প্লাস ছিল, কিন্তু অক্টোবর নভেম্বরে বিশেষ করে আমাদের কাস্টমস ডিউটির আদায় যথেষ্ট কম হওয়ার কারণে এবং ভ্যাটের যেভাবে গ্রোথ হচ্ছিল সেভাবে গ্রোথ ধরে রাখতে না পারার কারণে আমাদের গ্রোথটা হয়তো আলটিমেটলি একটু কমবে। তারপরও আমার ধারণা এটা 16%-এর উপরে থাকবে নভেম্বরের শেষে, এবং এইটাকে আমরা হয়তো ইয়ার এন্ডের চেষ্টা করব 20% গ্রোথটা আমরা কিভাবে ধরে রাখতে পারি। কর দেয়ার প্রক্রিয়া শতভাগ অটোমেটেড করা গেলে রাজস্ব সংগ্রহ অনেক বাড়বে বলে মন্তব্য করে চেয়ারম্যান আরও বলেন, অটোমেটেড সিস্টেম থাকার পরও যদি ব্যবহার না করা হয় তবে কাঙ্ক্ষিত ফল আসবে না। ক্ষুদ্র ব্যবসায়ীরা ভয় পায় যে আমরা জালে পড়ে যাই কিনা, এটার জন্যই আসলে আমাদের সকল প্রচেষ্টা যে যদি আমরা এটা অটোমেট করতে পারি, এর পিছনে যদি কোনো আমাদের মানুষের যদি ডিসক্রিশনারি কোনো ক্ষমতা প্রয়োগের সুযোগ না থাকে তাহলে কিন্তু ট্যাক্স পেয়ারের কোনো ভয় নাই। এবং সে কারণেই দেখেন যে ভ্যাটের অডিট সিলেকশন অথবা ইনকাম ট্যাক্সের অডিট সিলেকশনটা আমরা জনটিকীকরণ না করা পর্যন্ত বলেছি আপাতত বন্ধ। এর মানে হলো কিন্তু ট্যাক্স পেয়ারদেরকে স্বস্তি দেওয়ার জন্য এটা করা হয়েছে। এছাড়াও আমদানিকারক ও রপ্তানিকারকদের কাস্টমসে হয়রানি কমাতে ভবিষ্যতে কাস্টম হাউস রাজস্ব আদায়ের চেয়ে নিরাপত্তা ও নিষিদ্ধ পণ্য নিয়ন্ত্রণে বেশি গুরুত্ব দেবে বলেও আশ্বস্ত করেন এনবিআর চেয়ারম্যান। এনবিআর এর এখানে কোনো অ্যাক্সেস নেই, আমরা কিন্তু এগুলো নিয়ে কোনো দেখব না। সুলতানা স্বর্ণা, এখন ঢাকা। মৌখিক শান্তি চুক্তির শর্ত ভঙ্গ করে ফের সংঘর্ষে জড়ালো ঢাকা ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। পুলিশ জানায় সকালে আইডিয়াল কলেজের সামনে ঢাকা কলেজের একটি বাস ভাঙচুর করা হলে সংঘর্ষের সূত্রপাত হয়। এক পর্যায়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়া চলতে থাকে। এ সময় পুলিশ লাঠি চার্জ করে দুপক্ষের শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ বলছে পূর্বের কোনো এক ঘটনাকে কেন্দ্র করে ফের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় বেশ কয়েকজন পুলিশ সদস্যের আহত হওয়ার খবর পাওয়া গেছে। রাজধানীতে আশঙ্কাজনক হারে বেড়েছে খুনের ঘটনা। একের পর এক নৃশংস ঘটনায় বেড়েছে আতঙ্ক। জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ সক্ষমতা বাড়ানোর কথা বললেও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সহিংসতা বাড়ার মূল কারণ বিচারহীনতা। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। বর্গ কিলোমিটার আয়তনের এই শহর ঢাকা নানা অসঙ্গতিতে তিলোত্তমা তকমাটি হারিয়েছে বহু আগে। বিশ্লেষণ বলছে জনঘনত্বের এই শহর ক্রমশ আতঙ্কের হয়ে উঠছে। বিস্তৃত হচ্ছে পুরনো আন্ডারওয়ার্ল্ড বাহিনী। খুন শব্দটি ভেসে বেড়াচ্ছে নগরীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। শত্রুতা থেকে পূর্ব কল্পিত আধিপত্য বিস্তারে একে অপরের জীবন কেড়ে নিচ্ছে নির্মমভাবে। এই প্লেটে আমি ভাত খাই, এই প্লেটটা আমি ভালো করে ওরে ধুয়ে ওরে দিলাম, আর ওখান থেকে একটা প্লেট এনে ওর বন্ধুরে দিলাম, খাবার দিলাম। তৎক্ষণাৎ মনে ও খুব টের পায়া লাইছে। টের পায়া ও এন থেকে যখন ওই জায়গা খালি ঢুকছে আর আমার কইছে কেট লাগাও, এটা কইতে মনে করেন যে ওর মনে করেন যে একটা হতভম্ব অবস্থা। মাত্র হিসাব করে একটু দেখেন আপনারা, 8 থেকে 9 সেকেন্ডের মধ্যে সব মিশন শেষ। যে খুনের সাথে জড়িয়ে আছে রাজনীতি, প্রেম, আর্থিক দেনা পাওনা, কলহ, চাঁদাবাজি, বিরোধী মত দমন ও দখল সহ নানা ইস্যু। আর এতে বাবা মা হারাচ্ছেন তার সন্তানকে, কখনো সন্তান হচ্ছে পিতৃহারা। এমনি পোলাপানে মারামারি বাজে, তার মধ্যে একটা রাগ থেকে যা শরীরে। একজন আরে পাইলে জানে তোর লাগে মুদিন পারি না, আজকে পাইছি, ওই মারিয়া দিল আর কি।
পুলিশ সদর দপ্তরের অপরাধ পরিসংখ্যান বলছে 2025-এর জানুয়ারিতে দেশে খুন হয় 294 জন, ফেব্রুয়ারিতে 300, এপ্রিলে গিয়ে তা বেড়ে দাঁড়ায় 338 জনে, মেতে খুন হয় 341 জন। জানুয়ারি থেকে অক্টোবর এই 10 মাসের পরিসংখ্যান বলছে গেল এক দশকের মধ্যে দেশে দৈনিক গড়ে সবচেয়ে বেশি হত্যাকাণ্ড হয়েছে চলতি বছর। তথ্য বলছে 2016 থেকে 24 এই 9 বছরে গড় খুন ছিল 8 থেকে 10 জন, কিন্তু 2025-এর সেপ্টেম্বর পর্যন্ত খুনের সংখ্যা এসে ঠেকে 2911টি। সেই হিসেবে দেশে গড় দৈনিক খুনের সংখ্যা বেড়ে দাঁড়ায় 11-তে। সার্বিক আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন ছিল ডিএমপির কমিশনারের কাছে। জানালেন জনগণের নিরাপত্তাকে অগ্রাধিকার দিয়ে পুলিশ তার সক্ষমতা বাড়াচ্ছে। জনগণের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে ডিএমপি তার সক্ষমতা বাড়াচ্ছে। নগরবাসীরা বলছেন মানুষ দিন দিন প্রতিশোধ পরায়ণ হয়ে উঠছে, সেই সঙ্গে স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে অবনতি হচ্ছে পারিবারিক সম্পর্কের, এতে বাড়ছে অপরাধের মাত্রা। আজ 10টার পরে থেকে আর চলাফেরা করা যায় না। গ্যারেজে এসেও অত্যাচার করে, রিক্সাওয়ালার কাছে মোবাইল টাকা নিয়ে ছিনতাই করে নিয়ে চলে যায়। আর বিশেষজ্ঞরা বলছেন সহিংসতা বাড়ার মূল কারণ দুর্বল আইনের শাসন ও বিচারহীনতা। আগে যে ভিকটিম হয়েছে সে এখন শক্তিশালী হয়েছে, আর আগে যে অফেন্ডার বা অপরাধী ছিল সে এখন দুর্বল হয়েছে। তাহলে আগে যে দুর্বল ছিল সে যখন শক্তিশালী হবে সে তো প্রতিশোধ নেওয়ার চেষ্টা করবে। কাউকে হত্যা করলে অথবা কারো কোনো কিছু দখল করলে সেটা মামলা হতেও পারে নাও পারে, মামলা হলে গ্রেপ্তার হতেও পারে নাও পারে। এখনই সময়, এই যে এখনই অপরাধ করার সময় যে কোড আনকোড, এই সময়টাকেই কিন্তু অপরাধীরা কাজে লাগাচ্ছে। নিহতদের স্বজনদের দাবি যে বুড়িগঙ্গার সমতল অঞ্চলে অবস্থিত শহর ঢাকা, সেখানে কৃষ্ণচূড়া, জারুল, কাশফুল ফুটুক। খুন শব্দটি প্রিয় এই শহর থেকে মুছে যাক, মানুষের মধ্যে ফিরে আসুক স্থিরতা আর সহমর্মিতা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মীর ছুরিকাঘাতে খুন হওয়া মা ও মেয়ের দাফন সম্পন্ন হয়েছে। বাদ জোহর গ্রামের বাড়ি নাটোরের এনএস সরকারি কলেজ মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় গাড়িখানা গোরস্থানে দাফন সম্পন্ন হয়। এর আগে ভোরে মরদেহ অ্যাম্বুলেন্সে নেওয়া হয় গ্রামের বাড়ি নাটোরের বড়গাছা এলাকায়। এ সময় এলাকাবাসী ও স্বজনদের ভিড়ে হয়ে ওঠে কান্নায় পরিবেশ। নৃশংস এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান পরিবারের সদস্য ও স্থানীয়রা। এ সময় দ্রুত গৃহপরিচারিকাকে আটকের দাবিও জানান তারা। সোমবার রাতে রাজধানীর মোহাম্মদপুরে নিজ বাড়িতে মা লাইলা আফরোজ এবং মেয়ে নাফিসা লাওয়াল বিনতে আজিজকে ছুরিকাঘাত করে হত্যা করে গৃহপরিচারিকা। সিসিটিভি ফুটেজে বোরকা পরে বাসার ভিতরে প্রবেশ করলেও হত্যার পর স্কুল ড্রেস পরে বেরিয়ে যান তিনি। আইপিএল নিলামের জন্য 350 জন ক্রিকেটারের চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে বিসিসিআই। চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের 7 জন ক্রিকেটার। নিলামের জন্য 1390 জন ক্রিকেটার নিবন্ধন করলেও চূড়ান্ত তালিকায় রাখা হয়েছে 350 জনকে, যার মধ্যে বিদেশি আছেন 110 জন। 40 জনকে রাখা হয়েছে সর্বোচ্চ 2 কোটি রুপি ভিত্তিমূল্যের তালিকায়। সেখানে একমাত্র বাংলাদেশি হিসেবে আছেন পেসার মুস্তাফিজুর রহমান। 2016 সাল থেকে আইপিএলের নিয়মিত মুখ তিনি। এছাড়া 75 লাখ রুপি ভিত্তিমূল্যের তালিকায় রয়েছেন 5 জন বাংলাদেশি ক্রিকেটার। তারা হলেন তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, শরীফুল ইসলাম ও নাহিদ রানা। আগামী 16 ডিসেম্বর আবুধাবিতে হবে এবারের নিলাম। এই ছিল এখন দুপুরে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.টিভি। ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।